where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং, আমার নাম সুপ্রতিম রায়। আমি অক্রমণ স্কুলের বায়োলজির টিচার। এর আগের দিন আমরা সেল অর্গানেলিজের বেশ কিছু অংশ পড়িয়েছি। আজকে আরও কিছু অংশ সেগুলো পড়াবো। প্রথমে আমরা শুরু করছি গলগি বডিজ দিয়ে। গলগি বডিজ এটা কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই এই গলগি বডিজ থাকে। তো প্রধানত এই গলগি বডিজ ক্ষরণ ক্রিয়ার সাথে যুক্ত। তাছাড়াও আরও অন্যান্য কাজ আছে, সেই কাজগুলো আমরা পরে আলোচনা করছি। প্রথমে এর গঠনটাকে নিয়ে একটু আমরা আলোচনাটা করে নিই, যে গলগি বডিজ কী কী অংশ নিয়ে গঠিত হয়েছে। গলগি বডিজে আমরা মূলত তিনটে অংশকে পাবো। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সিস্টার্নি, দুই নম্বর হচ্ছে গিয়ে ভেসিকল, এবং তিন নম্বর হচ্ছে গিয়ে ভ্যাকুওল। এই তিনটে প্রধান অংশ আমরা গলগি বডিজের মধ্যে পাবো। তা প্রথমে আসা যাক সিস্টার্নি। সিস্টার্নি অংশগুলো কি না, এগুলো হচ্ছে সমান্তরালভাবে বিন্যস্ত থলির মতো অংশ। এইভাবে তারা থাকে, সমান্তরালভাবে তারা বিন্যস্ত থাকে। আমার এই ছবিটা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে একটা অবতল অংশ রয়েছে এবং আরেকটা উত্তল অংশ রয়েছে। উত্তল অংশটি, এটা হচ্ছে উত্তল অংশ, উত্তল অংশ, আর এই অংশটা হচ্ছে অবতল অংশ। এই উত্তল অংশটা নিউক্লিয় পর্দার দিকে থাকে এবং এটাকে বলা হয় ফর্মিং ফেস বা সৃষ্টির তল। অপরদিকে অবতল অংশটি কোষ পর্দার দিকে থাকে, এটাকে আমরা বলছি এম ফেস, এম ফেস বা ম্যাচিউরিং ফেস বা পরিণতির তল। তাহলে এই যে আমরা অংশটা পেলাম, এটা হচ্ছে সিস্টার্নির অংশ। তাহলে সিস্টার্নির অংশের মধ্যে আমরা অবতল অংশ এবং উত্তল অংশ দুটো অংশকে পাবো। এটা গামলার মতো অংশ, অর্থাৎ অবতল অংশ থাকবে এবং উত্তল অংশ থাকবে। অবতল অংশটা হচ্ছে ম্যাচুরিং ফেস বা পরিণতির তল এবং উত্তল অংশটি হচ্ছে ফর্মিং ফেস বা সৃষ্টির তল। এই সিস্টার্নির যে অংশটা রয়েছে, এই সিস্টার্নির অংশের একটা দিকে থাকবে ছোট ছোট কিছু থলির মতো অংশ, আর অপর দিকে থাকবে বেশ বড় বড় গহ্বরের অংশ। এই ছোট ছোট থলির মতো অংশগুলিকেই বলা হচ্ছে গিয়ে ভেসিকল, আর বড় বড় গহ্বরের মতো অংশগুলিকে বলা হচ্ছে গিয়ে ভ্যাকুওল। তো আমরা যেটা বললাম যে সিস্টার্নি, ভেসিকল এবং ভ্যাকুওল, অর্থাৎ ভেসিকল হবে ছোট ক্ষুদ্র আর ভ্যাকুওল হবে গিয়ে বড়। এদের মধ্যে প্রত্যেকের মধ্যেই কী থাকছে না, ক্ষরণ বস্তু সঞ্চিত থাকে বা ক্ষরণ ক্রিয়ার সাথে গলগি বস্তু প্রধানত জড়িত। তাছাড়াও কোষপাত বা সেল প্লেট যখন গঠিত হচ্ছে তখন সেখানে আমরা বলেছিলাম যে গলগিয়ান অংশ, গলগি বডিজ সেখানে ফ্র্যাগমোপ্লাস্ট গঠনে অংশগ্রহণ করে, অর্থাৎ কোষপ্রাচীর গঠনের সময় যে কোষপাত গঠিত হচ্ছে সেখানে গলগি বডিজের একটা ভূমিকা রয়েছে। তাছাড়া গলগি বডির শুক্রাণুর যে অ্যাক্রোজোম
অর্থাৎ একদম শুক্রাণুর মাথাতে যে মস্তকের মতো যে অংশটা থাকে সেটাকে অ্যাক্রোজোম বলা হয়, সেই অ্যাক্রোজোম গঠনেও গলগি বডি সাহায্য করে। এরপরে আমরা আসছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সংক্ষেপে এটাকে ER বলা হয়। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেও কিন্তু আমরা গলগি বডিজের মতোই কিছু অংশ পাবো, যেমন এখানেও আমরা পাবো সিস্টার্নি। 2 নম্বরে পাবো মাইক্রোভেসিকল। এবং 3 নম্বর পাবো টিউবিউল। তাহলে সিস্টার্নি অংশটা গলগি বডিজের মধ্যে আমরা যেরকম পেলাম সেরকমই তারা কি হচ্ছে না, এই ধরনের অংশ সমান্তরালভাবে বিন্যস্ত থাকবে, এটা হচ্ছে সিস্টার্নি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা উৎপত্তি হচ্ছে গিয়ে যে এরা চ্যানেলের মতো কাজ করে, অর্থাৎ এরা নিউক্লিয় পর্দার সাথে যুক্ত থাকবে এবং অপরদিকে কোষ পর্দার সাথে যুক্ত থাকবে। তাহলে সোজা কথায় খুব ভালোভাবে এটা আমাদের কাছে পরিষ্কার যে এরা নিউক্লিয়াস বলে যে অংশটা থাকছে সেই নিউক্লিয়াসের কাছাকাছি তারা অবস্থান করছে এবং নিউক্লিয় পর্দার সাথে তাদের একটা চ্যানেলের যোগ রয়েছে এবং সেই চ্যানেলের যোগগুলো কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটার যোগ রয়েছে এবং অবশেষে কোষ পর্দার সাথে সেখানে গিয়ে যুক্ত হচ্ছে। এই চ্যানেল থাকার ফলে কোষ পর্দার বাইরে থেকে বস্তু ভেতরে প্রবেশ করতে পারে বা ভেতর থেকে বস্তু বাইরে যেতে পারবে। এটা হচ্ছে সিস্টার্নির কাজ, সিস্টার্নির গঠন। মাইক্রোভেসিকলস হচ্ছে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যারা নাকি খুব ছোট ছোট অংশ, গহ্বরের মতো অংশ, তারা হচ্ছে মাইক্রোভেসিকলস, সেই জন্য বলা হচ্ছে মাইক্রোভেসিকলস। অপরদিকে টিউবিউল হচ্ছে গিয়ে শাখান্বিত, সিস্টার্নির মধ্যে কোনো শাখা থাকবে না, আর টিউবিউল হচ্ছে গিয়ে শাখান্বিত অংশ। এই ধরনের শাখান্বিত অংশ এরা কি হচ্ছে না, এরা এখানে সজ্জিত থাকছে এবং এখানেও এরা কি হচ্ছে না, চ্যানেলের মতো অংশ সৃষ্টি করছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম দানা যুক্ত থাকে, কিন্তু সবার মধ্যে থাকে না। সিস্টার্নির মধ্যে রাইবোজোম দানা থাকে, ঠিক আছে, ভেসিকেলের মধ্যে সেখানে কিছুটা থাকে, কিন্তু টিউবিউলের মধ্যে সেখানে থাকে না। সেই অনুযায়ী এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্মুথ ER অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা SER। SER বলার কারণ হচ্ছে কি না, স্মুথ মসৃণ, অর্থাৎ যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশে রাইবোজোম দানা যুক্ত থাকে না তাদেরকে আমরা বলছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ গাত্রযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অপরদিকে রাফ ER অর্থাৎ এরা হচ্ছে গিয়ে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, যাদের গায়ের মধ্যে রাইবোজোম দানা যুক্ত থাকছে। অর্থাৎ একটা সারফেস, এই সারফেসের মধ্যে যদি এই ধরনের রাইবোজোম দানা যুক্ত থাকে বা কোনো দানাদার পদার্থ যুক্ত থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে সেটা অমসৃণ হবে। অর্থাৎ এখানে রাইবোজোম দানা যুক্ত থাকছে সেজন্য সেটা অমসৃণ, আর যখন রাইবোজোম দানা যুক্ত থাকবে না তখন সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। নেক্সট আমরা আসছি রাইবোজোম। তো রাইবোজোম হচ্ছে গিয়ে পর্দাবিহীন কোষ অঙ্গাণু, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো কোষ অঙ্গাণুকে পেয়েছি সেই কোষ অঙ্গাণুগুলোর প্রত্যেকটির, সেটা সিস্টার্নি, ভেসিকেল, ভ্যাকুওল, টিবিউল যাই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু একক পর্দা দ্বারা তারা আবৃত থাকছে। রাইবোজোমের মধ্যে আমরা কিন্তু সেই ধরনের কোনো একক পর্দা পাবো না। রাইবোজোম প্রকৃতপক্ষে দুটো অধ একক দ্বারা গঠিত। এই দুটো অধ একক, একটা হচ্ছে ক্ষুদ্র অধ একক বা স্মল সাব ইউনিট, আর হচ্ছে লার্জ সাব ইউনিট বা বৃহৎ অধ একক।
তো রাইবোজোম প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ উভয় কোষের মধ্যেই উপস্থিত এবং তারা প্রোটিন সংশ্লেষের সাথে যুক্ত। প্রোক্যারিওটিক কোষের মধ্যে সেখানে রাইবোজোমের প্রকৃতি হচ্ছে গিয়ে 70S প্রকৃতির, অপরদিকে ইউক্যারিওটিক কোষের মধ্যে সেটা হচ্ছে 80S প্রকৃতির। এই 70S প্রকৃতির এবং 80S প্রকৃতির এখানে দুটো করে অধঃএকক থাকবে, অর্থাৎ একটা ছোট অধঃএকক, এটা হচ্ছে বড় অধঃএকক। 70S রাইবোজোমের প্রোক্যারিওটিক কোষের মধ্যে যেই রাইবোজোমটা থাকবে তার ছোট অধঃএকক হচ্ছে 30S এবং বড়টা হচ্ছে গিয়ে 50S। অপরদিকে ইউক্যারিওটিক কোষের যে রাইবোজোম রয়েছে সেটা হচ্ছে গিয়ে ছোটটা হচ্ছে গিয়ে 40S এবং বড়টা হচ্ছে গিয়ে 60S। আমরা এর আগে যখন প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ পড়িয়েছিলাম তখন সেখানে এস কথার অর্থটা বলেছিলাম যে ভেদবার্গ বিজ্ঞানী ভেদবার্গ এর নাম অনুসারে এই এস বা সাব ইউনিট কথাটা উল্লেখ করা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এস হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট অর্থাৎ অবক্ষেপণ গুণাঙ্ক, সেইখানেও এস রয়েছে, সেই অনুযায়ীও কিন্তু সেখানে আমরা এস কথাটাকে উল্লেখ করছি। এইবার আমরা আসছি যে রাইবোজোমের যে এই যে ক্ষুদ্র অধঃএকক এবং বৃহৎ অধঃএকক 30S এবং 40S হচ্ছে ক্ষুদ্র অধঃএকক এবং 50S এবং 60S হচ্ছে গিয়ে বৃহৎ অধঃএকক। এই দুজনের মধ্যেই কিন্তু আবার ছোট ছোট অঞ্চল রয়েছে, 3টি করে অঞ্চল আমরা সেখানে পাবো। তাহলে সেখানে 30S অথবা 40S এরা হচ্ছে ছোট অধঃএকক, অপরদিকে 50S এবং 60S এটা হচ্ছে বড় অধঃএকক। ছোট অধঃএককের মধ্যে আমরা 3টে অঞ্চলকে পাবো, সেটা হচ্ছে কি একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বেস আর হচ্ছে প্ল্যাটফর্ম। মস্তক, পাদদেশ এবং মঞ্চ, এটা হচ্ছে ছোট অধঃএককের মধ্যে আমরা এই 3টে অংশকে পাবো, মস্তক, পাদদেশ, মঞ্চ বা হেড, বেস এবং প্ল্যাটফর্ম। আর বড় অধঃএককের মধ্যে আমরা ঠিক একই রকমভাবে 3টে অংশকে পাবো। একটা হচ্ছে গিয়ে চূড়ো বা রিজ, চূড়ো, বৃন্ত, স্টক এবং 3 নম্বর হচ্ছে গিয়ে কেন্দ্রীয় স্মৃতি। এই 3টে অংশ আমরা বড় অধঃএককের মধ্যে পাবো, অর্থাৎ সেটা প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক উভয়ের ক্ষেত্রেই আমরা এই 3টে অংশকে পাবো, রিজ বা চূড়ো, স্টক বা বৃন্ত এবং কেন্দ্রীয় স্মৃতি। অপরদিকে ছোট অধঃএকক 30S বা 40S যাই হোক না কেন তার মধ্যে আমরা হেড, বেস এবং প্ল্যাটফর্ম বা মস্তক, পাদদেশ, মঞ্চ এই 3টে অংশকে আমরা পাবো। আমাদের এই যে অধঃএকক অর্থাৎ এটা হচ্ছে রাইবোজোমের একটা গঠন, সাপোজ এটা 30S বা 40S আর এটা 50S বা 60S। এই দুটো অধঃএকক কিন্তু সবসময় যে একসাথে থাকবে তা নয়, ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব দিয়ে তারা পরস্পরের সাথে যুক্ত হয়। কখন না, যখন প্রোটিন সংশ্লেষ হচ্ছে, সেটা প্রোক্যারিওটিক কোষ বা ইউক্যারিওটিক কোষ যেখানেই হোক না কেন, সেখানে যখন প্রোটিন সংশ্লেষ হবে তখনই কেবলমাত্র এই ক্ষুদ্র এবং বড় অধঃএকক কাছাকাছি এসে তারা পরস্পরের সাথে যুক্ত হয় এবং সেখানে সেন্ট্রাল ডগমা অর্থাৎ ডিএনএ থেকে mRNA তৈরি হবে এবং mRNA থেকে সেখানে প্রোটিন তৈরি হবে, এটাকে বলে সেন্ট্রাল ডগমা। এই সেন্ট্রাল ডগমার সময় যখন প্রোটিন সংশ্লেষণ হয় তখন mRNA-র উপরে এই রাইবোজোমের দুটো অধঃএকক অবস্থান করে এবং তখন সেখানে তাদের কোড অনুযায়ী
কি হয় না প্রোটিন উৎপাদিত হয়, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়। এখানে এই দুটোকে আবার নিয়ে আসার কারণ হচ্ছে গিয়ে যে যখন এই ঘটনাটা ঘটে অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ যখন হয় তখন সেখানে আমরা আবার 3টে অঞ্চলকে পাবো, তার আগে না। এই 3টে অঞ্চলকে মনে রাখার জন্য এফ বলা হয়। এফ এ হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসাইল সাইট, অ্যামাইনো অ্যাসাইল সাইট। পি হচ্ছে গিয়ে পেপটাইড সাইট, এবং ই হচ্ছে গিয়ে এক্সিট সাইট, এক্সিট সাইট। তাহলে অ্যামাইনো অ্যাসাইল অঞ্চল, পেপটাইড অঞ্চল, এক্সিট অঞ্চল, এই জিনিসগুলো বিস্তারিত বলতে গেলে আমাকে প্রোটিন সংশ্লেষে চলে যেতে হবে। সেই পোর্শনটা অন্য একজন শিক্ষক তিনি পড়াবেন। তো সেখানে যখন প্রোটিন সংশ্লেষণ হবে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যখন প্রোটিন সংশ্লেষণ চলছে সেই সময় এই অ্যামাইনো অ্যাসাইল সাইটে সেখানে কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টার অঞ্চল। এটার একটা নাম হচ্ছে অ্যাকসেপ্টার, অর্থাৎ অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। অ্যাকসেপ্টার অঞ্চল বা এ সাইট এটা কি করছে না অ্যাকসেপ্ট করছে। পি হচ্ছে পেপটাইড, পেপটাইড অঞ্চল, ঠিক আছে, এবং ই হচ্ছে এক্সিট, বেরিয়ে যাবে, অর্থাৎ যুক্ত হবে অ্যামাইনো অ্যাসিড দুটো যুক্ত হবে, পেপটাইড বন্ধনীর মাধ্যমে সেটা তৈরি হবে, এবং এক্সিট সেখানে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হয়ে বেরিয়ে যাবে। নেক্সট আমরা আসছি লাইসোজোম। লাইসোজোম প্রকৃতপক্ষে উৎসেচকপূর্ণ থলি, একক পর্দা দ্বারা আবৃত। এটা হচ্ছে সীমাস্থ পর্দা বা লিমিটিং মেমব্রেন বলা হচ্ছে। লিমিটিং মেমব্রেন বা সীমাস্থ পর্দা, সোজা কথায় বাউন্ডারি ওয়াল, এবং এটা একক পর্দা, অর্থাৎ আমরা যে পর্দা, একক পর্দার গঠন আমরা পড়ে এসেছি সেই একক পর্দাই হচ্ছে গিয়ে এইটা। এই একক পর্দা দ্বারা আবৃত ভেতরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে ধাত্র। ধাত্র, তো এই ধাত্র জিনিসটার মধ্যে কি কি থাকছে না, প্রথমেই বলা হচ্ছে যে লাইসোজোম হচ্ছে গিয়ে উৎসেচকপূর্ণ থলি। তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণে উৎসেচক থাকবে, বিভিন্ন ধরনের উৎসেচক থাকবে, এবং উৎসেচক ক্ষরণ করাই হচ্ছে গিয়ে এর প্রধান কাজ। তো সেখানে এই উৎসেচক ক্ষরণ করা এবং উৎসেচক তৈরি করা, এই অনুযায়ী আমরা লাইসোজোমকে কয়েকটা ভাগে ভাগ করছি। তার মধ্যে প্রথমে আসছে গিয়ে প্রাইমারি লাইসোজোম। প্রাইমারি লাইসোজোম প্রাইমারি লাইসোজোম, এদের মধ্যে হাইড্রোলাইটিক উৎসেচক থাকছে, হাইড্রোলাইটিক এনজাইম বা আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। কিন্তু এই আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকলেও, পরিপূর্ণ থাকলেও, তারা কিন্তু পরিপাকে অংশগ্রহণ করে না। ডাইজেশন, অর্থাৎ আমরা যে খাদ্য খাচ্ছি, আমরা নিচু ক্লাসেও পড়ে এসেছি যে আমরা যে বিভিন্ন প্রকার খাদ্য খাচ্ছি, আমাদের মুখগহ্বরে সেখানে লালা রসের মধ্যে সেখানে লাইসোজাইম উৎসেচক রয়েছে, টায়ালিন এবং মল্টেজ উৎসেচক রয়েছে। এই যে উৎসেচক টায়ালিন এবং মল্টেজ, তারা কি করছে, উৎসেচক, তারা খরিত হয়ে খাদ্য পরিপাকে সাহায্য করছে। আমাদের স্টমাক বা পাকস্থলীর মধ্যে সেখানে উৎসেচক রয়েছে, ক্ষুদ্রান্তের মধ্যে সেখানে প্রচুর পরিমাণে উৎসেচক রয়েছে, সেখানে অগ্নাশয় থেকে আসছে, ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হচ্ছে, উৎসেচক রয়েছে। তো এরা পরিপাকে অংশগ্রহণ করছে। কিন্তু প্রাইমারি লাইসোজোম বা প্রাথমিক লাইসোজোম যেটা রয়েছে, সেখানে হাইড্রোলাইটিক বা আর্দ্র বিশ্লেষণকারী যে উৎসেচক রয়েছে তারা কিন্তু কখনোই পরিপাকে অংশগ্রহণ করছে না। নেক্সট আমরা আসছি সেকেন্ডারি লাইসোজোম। সেকেন্ডারি লাইসোজোম পরিপাকে অংশগ্রহণ করছে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে উৎসেচক থাকছে। এরা পরিপাক ক্রিয়াতে একদম গুরুত্বপূর্ণভাবে অংশগ্রহণ করছে।
তো এখানে অটোফ্যাগিক গহ্বর বা অটোফ্যাগোজোম এবং হেটারোফ্যাগোজোম বলে দুটো অংশ সৃষ্টি হয়। অটোফ্যাগোজোম এবং হেটারোফ্যাগোজোম, এরা অটোফ্যাগি হচ্ছে কি অটো মানে সেলফ, নিজেই, অর্থাৎ যখন এরা পাচক উৎসেচকের সাহায্যে তারা যখন কোষ অঙ্গাণুকে পাচিত করবে, কোষ অঙ্গাণু অর্থাৎ কোষ অঙ্গাণুকে প্রশ্ন আসছে যে কোষ অঙ্গাণুকে কেন পাচিত করবে, কারণ কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে সেই অঙ্গাণুগুলো একটা সময় কি হয় না, কাজ করতে 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 তারা অকেজ হয়ে যায়, জরাজীর্ণ হয়ে যায়, তখন তাদেরকে কোষ থেকে সরিয়ে ফেলতে হবে। আমাদের বিভিন্ন যে মেশিনারি পার্টস রয়েছে, বিভিন্ন যন্ত্র রয়েছে, মেশিনের মধ্যে যে একটা মেশিনের মধ্যে অনেকগুলো যন্ত্রাংশ থাকে, তো এই যন্ত্রাংশগুলো কিন্তু সারা জীবন ধরেই যে একই রকমভাবে কাজ করে যাবে তা তো নয়। কোনো না কোনো সময় বিভিন্ন পার্টস সেগুলো কী হয় না, অকেজ হয়, ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোকে আবার কী হয়, রিপ্লেস করতে হয়। কিন্তু ভাঙা অংশটাকে তো রেখে দেওয়া হয় না, ভাঙা অংশটাকে কী করতে হয় না, সরিয়ে ফেলতে হয়, নাহলে তো আমি নতুন কোনো পার্টস সেখানে রিপ্লেস করতে পারবো না। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা কোষের মধ্যে যখন এই যে কোষ অঙ্গাণুগুলো, বিভিন্ন রকমের যে কোষ অঙ্গাণু রয়েছে, তারা কাজ করতে করতে তারাও একটা সময় কি হয় না, তাদের কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে, জরাজীর্ণ হয়ে পড়ে। তখন এই অটোফ্যাগোজোম বলে যে সেকেন্ডারি লাইসোজোমটা রয়েছে, তারা তাদেরকে পাচিত করে সেখান থেকে অন্যান্য উপাদানে তৈরি করে সেখান থেকে কোষ থেকে বহিষ্কার করে দেয়। আর অপরদিকে হেটারোফ্যাগোজোম হচ্ছে গিয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে খাদ্যকণা গ্রহণ যখন হচ্ছে, তখন সেটা হচ্ছে গিয়ে, তখন সেই খাদ্যকণা সমৃদ্ধ যে সেকেন্ডারি লাইসোজোম, তখন সেটাকে আমরা বলবো হেটারোফ্যাগোজোম। নেক্সট আমরা আসছি রেসিডুয়াল বডি। রেসিডুয়াল বডিজ, রেসিডুয়াল বডি হচ্ছে অপাচ্য খাদ্য সহ যখন গৌণ লাইসোজোম সৃষ্টি হচ্ছে, অর্থাৎ খাদ্যবস্তুকে পাচিত করেছে কিন্তু সম্পূর্ণভাবে সেই খাদ্যবস্তু পাচিত হয়নি, তখন সেই অপাচ্য খাদ্যবস্তু সহ সেকেন্ডারি লাইসোজোম যেটা থাকবে সেটাকে আমরা বলবো রেসিডুয়াল বডিজ। নেক্সট আমরা আসছি মাইক্রোবডিজ। মাইক্রোবডিজ আমরা বলতে বোঝাচ্ছে যেসব কোষের মধ্যে, আদর্শ কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবে তারা বিভিন্ন ধরনের গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে ইত্যাদি, তাদের মধ্যে উৎসেচক থাকবে, ঠিক আছে। তো এই মাইক্রোবডিজ আমরা পাবো প্রথম হচ্ছে পারঅক্সিজোম, দুই নম্বর হচ্ছে গ্লাইঅক্সিজোম, এবং তিন নম্বর হচ্ছে গিয়ে স্ফেরোজোম। তো এই পারঅক্সিজোমস, গ্লাইঅক্সিজোমস এবং স্ফেরোজোমস এরা কি কাজ করছে, অর্থাৎ একটা আদর্শ কোষের মধ্যে এদের ভূমিকাটা কি? তা প্রথমেই বলি যে এরা প্রত্যেকেই কিন্তু একক পর্দা বেষ্টিত, ঠিক আছে, প্রত্যেকেই একক পর্দা বেষ্টিত, অর্থাৎ আমরা যে একক পর্দার গঠন পড়েছি সেটা। পারঅক্সিজোমের মধ্যে অক্সিডেজ উৎসেচক, অক্সিডেজ নামক উৎসেচক থাকছে, অর্থাৎ এরা জারণ ক্রিয়ার সাথে অক্সিডেশন বা জারণ ক্রিয়ার সাথে তারা যুক্ত, অর্থাৎ বিভিন্ন বস্তুকে জারিত করতে গেলে আমাদের অক্সিডেশন বা জারণ ক্রিয়ার জন্য বিভিন্ন পদার্থের প্রয়োজন হয়, উৎসেচকের প্রয়োজন হয়, তখন এই পারঅক্সিজোমস সেই অক্সিডেজ উৎসেচক বা আরও কিছু উৎসেচক রয়েছে, প্রধানত অক্সিডেজ উৎসেচক, তাদের সাহায্যে সেই জারণ ক্রিয়াতে তারা অংশগ্রহণ করছে। নেক্সট আমরা আসছি গ্লাইঅক্সিজোমস। গ্লাইঅক্সিজোমস কি করছে না, তারা স্নেহ পদার্থ, ফ্যাট বিপাক,
ফ্যাট মেটাবলিজমের সাথে তারা যুক্ত, অর্থাৎ আমরা যে ফ্যাট জাতীয় খাদ্য খাচ্ছি, বিভিন্ন ধরনের ফ্যাট জাতীয় খাদ্য যেগুলো আমরা গ্রহণ করছি, সেই ফ্যাট জাতীয় খাদ্যগুলিকে বিপাক ক্রিয়াতে অংশগ্রহণ করা, অর্থাৎ তাদেরকে বিপাক করা, অর্থাৎ ফ্যাটের বিপাক ঘটানোর জন্য গ্লাইঅক্সিজমস দায়ী। ফ্যাটের বিপাকে কি হবে না, ফ্যাটের বিপাক হচ্ছে গিয়ে সোজা কথায় সেখানে যে ফ্যাট জাতীয় খাদ্যের যে বিপাক ক্রিয়া হবে তা তার ভেঙে যাবে, তারা যে বিভিন্ন পদ্ধতিতে যে ভাঙবে সেই ক্রিয়াটাতে এই গ্লাইওসিজমস অংশগ্রহণ করছে। আর স্ফেরোজমস তারা কি করছে না, ফ্যাট জাতীয় খাদ্যকে সঞ্চিত করবে, স্টোরেজ অফ ফ্যাট, ফ্যাট জাতীয় খাদ্যকে তারা সঞ্চিত করে রাখবে। তাহলে পারঅক্সিজমস কি করবে না, অক্সিডেজ উৎসেচক বা অক্সিডেশন বা জারণ ক্রিয়ার সাথে যুক্ত। গ্লাইঅক্সিজমস ফ্যাট মেটাবলিজম বা ফ্যাট বিপাকের সাথে যুক্ত। আর স্ফেরোজমস ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয়ের সাথে যুক্ত। এবার আমরা আসছি সাইটোস্কেলিটন। দুটো ভাগ, সাইটো এবং স্কেলিটন। সাইটো হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম, স্কেলিটন হচ্ছে গিয়ে কি ফ্রেমওয়ার্ক, কাঠামো। অর্থাৎ আমাদের প্রত্যেকের যে দেহ রয়েছে তার মধ্যে আমাদের বনি স্ট্রাকচার রয়েছে, বোনস, অস্থি, সেটা দিয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে এবং সেই ফ্রেমওয়ার্কটা আমাদের দেহের নির্দিষ্ট একটা কাঠামো তৈরি করেছে। এবং সেই কাঠামোটা কী করছে না, আমাদের শরীরে বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তাকে সাহায্য করছে, আমাদের গমনাগমনে সাহায্য করছে, আমাদের নির্দিষ্ট যে ভঙ্গিমা সেটা বজায় রাখতে সাহায্য করছে, আমাদের শরীরে দৃঢ়তা প্রদান করছে। ঠিক একই রকমভাবে সাইটোসেলের সাইটোপ্লাজমের মধ্যেও এই ধরনের স্কেলিটাল সিস্টেম রয়েছে, অর্থাৎ সাইটোপ্লাজমীয় কঙ্কালতন্ত্র, সোজা কথায় এটাকে আমরা বলতে পারি। তো এই কঙ্কালতন্ত্র বা সাইটোস্কেলিটনের মধ্যে আমরা কি কি পাবো না, সেখানে মাইক্রোফিলামেন্ট, এক নম্বর হচ্ছে মাইক্রোফিলামেন্ট, দুই নম্বর হচ্ছে গিয়ে মাইক্রোটিবিউল, এবং তিন নম্বর হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, অর্থাৎ অনুতন্তু, অনুনালিকা এবং অন্তর্বর্তী তন্তু। এই মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল এবং ইন্টারমিডিয়েট তন্তু এরা প্রত্যেকেই কি হচ্ছে না, তারা এই বিভিন্ন ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়েছে তারা, ঠিক আছে, তারা বিভিন্ন ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়েছে এবং সেই প্রোটিন দিয়ে তৈরি হওয়ার ফলে তারা কী করছে না, আমাদের ভেতরে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের যে স্কেলিটাল একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে, যাতে কোষের যে নির্দিষ্ট আকার আকৃতি সেটা থাকে, ঠিক আছে, তাতে কোষের দৃঢ়তা প্রদান করছে, কোষের ভেতরে অন্তর্বর্তী যে সমস্ত বস্তুগুলো রয়েছে তাদেরকে রক্ষা করছে, কোষকে রক্ষা করছে, এই ধরনের বিভিন্ন ধরনের কাজগুলো তারা করছে। নেক্সট আমরা আসছি সিলিয়া এবং ফ্ল্যাজেলা। তো সিলিয়া এবং ফ্ল্যাজেলা এই যে দুটো গঠন তারা মোটামুটি একই ধরনের, অর্থাৎ তাদের যে বেসিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা মোটামুটি একই ধরনের। তো এখানে কি হচ্ছে না, সিলিয়া হচ্ছে গিয়ে ছোট দৈর্ঘ্য, আর ফ্ল্যাজেলা হচ্ছে গিয়ে বড়, অর্থাৎ এদের দৈর্ঘ্যটা বড়, ফ্ল্যাজেলার দৈর্ঘ্য বড়, সিলিয়ার দৈর্ঘ্য ছোট। তো এদের প্রাথমিক কতগুলো স্ট্রাকচার রয়েছে, সেটা এক্সিয়াল ফিলামেন্ট বা অক্ষীয় তন্তু, দুই নম্বর হচ্ছে গিয়ে
বেসাল প্লেট, তিন নম্বর হচ্ছে গিয়ে বেসাল বডি, এবং চার নম্বর হচ্ছে গিয়ে রুটলেট। তাহলে এই চারটে অংশ আমরা কিন্তু সিলিয়া এবং ফ্ল্যাজেলা উভয়ের মধ্যেই সেখানে পাবো। আমরা এই গঠনটা পড়ে আমরা সেন্ট্রিওলের গঠনে যাব। তো এই গঠনের সাথে সেন্ট্রিওলের গঠনের কিছুটা মিল রয়েছে। তো এইখানে প্রধানত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে 9টি করে অনুনালিকা রয়েছে, এ এবং বি, এইভাবে 9টা, এটা 1 2 3 4 5 6 7 8 এবং 9, এইভাবে তারা যুক্ত হয়ে রয়েছে এবং তাদের মধ্যে সেখানে কী আছে না, লিঙ্কার রয়েছে। আর ভেতরে একটা অংশ রয়েছে, হাব বলা হচ্ছে, সেই হাবের মধ্যে সেখানে কি রয়েছে, আরও এই 3টে অনুনালিকা রয়েছে, তাদের সাথে সেখানে কেন্দ্রীয় দণ্ড বা শ্যাফট সেখানে যুক্ত রয়েছে। এইভাবে একটা চাকার মতো সংগঠন সেখানে সৃষ্টি হয়েছে। এই সংগঠনটার সাহায্যে কি হচ্ছে না, আমাদের যে সিলিয়া বা ফ্ল্যাজেলা তার যে মূল যে গঠনটা, সেই গঠনটা তৈরি হয়েছে। তো এই সিলিয়া ফ্ল্যাজেলার কাজ আমরা এর আগে পড়েছি যে তারা কি করছে না, জীবের অর্থাৎ সে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন ক্লাইমেটোমোনাস, ভলভক্স, এদের মধ্যে সিলিয়া রয়েছে, ঠিক আছে, ব্যাকটেরিয়া কোষের মধ্যে সিলিয়া রয়েছে, বিভিন্ন যে ফার্ন জাতীয় উদ্ভিদের মধ্যে বা মস জাতীয় উদ্ভিদের সেখানে শুক্রাণুর মধ্যে সেখানে ফ্ল্যাজেলা রয়েছে। তো ফ্ল্যাজেলা এবং সিলিয়া, প্যারামেসিয়ামের মধ্যে তার সারা দেহগাত্রের বাইরের দিকে সেখানে সিলিয়া রয়েছে। এইভাবে সিলিয়া এবং ফ্ল্যাজেলা কী করছে না, জীবের বিভিন্ন রকমভাবে তাদের গমনাগমনে, প্রধানত গমনাগমনেই সাহায্য করছে, মুভমেন্ট, ঠিক আছে। এরপরে আমরা আসছি সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, সোজা কথায় সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম এটা হচ্ছে একটা প্রাণীকোষ। প্রাণীকোষের মধ্যে সেখানে নিউক্লিয়াসের কাছে দুটো পিপে সদৃশ্য গঠন দেখতে পাওয়া যায়। তারা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলস করে তারা অবস্থান করবে। এদিকে কে বলছি আমরা, সেন্ট্রিওল। তাহলে এখানে দুটো সেন্ট্রিওল রয়েছে। আমরা কোষ বিভাজন পড়ে এসেছি। তো কোষ বিভাজনের সময় সেখানে আমরা দেখেছি, প্রাণী কোষ বিভাজনের সময় বলা হয়েছিল যে যখন প্রফেজ দশা শুরু হচ্ছে তখন সেন্ট্রোজোম থেকে দুটো সেন্ট্রিওল সৃষ্টি হয়েছে এবং দুটো সেন্ট্রিওলের মধ্যে একটি সেন্ট্রিওল এক মেরুতে থেকে যায় এবং আরেকটি সেন্ট্রিওল বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে এবং প্রফেজ দশার শেষে গিয়ে তারা কি হচ্ছে না, দুটো সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে। মেটাফেজ দশাতে আমরা দেখেছিলাম, পড়ে এসেছি যে এই সেন্ট্রিওল থেকে, প্রাণীকোষের ক্ষেত্রে এই সেন্ট্রিওল থেকে বেমতন্তুর সৃষ্টি হয়, অর্থাৎ তারা কোষ বিভাজনে অংশগ্রহণ করছে। তো আমরা এখানে এই সেন্ট্রিওলের গঠনটাই আজকে এখানে বিস্তারিতভাবে পড়ব। সেন্ট্রিওলের গঠন, তো প্রথমেই বললাম যে প্রত্যেকটা সেন্ট্রিওল হচ্ছে দুই মুখ খোলা পিপের মতো, ড্রাম, অর্থাৎ এটা হচ্ছে একটা মুখ, এটা হচ্ছে আরেকটা মুখ। এই দুই মুখ খোলা পিপের মতো একটা সংগঠন।
এই দুই মুখ খোলা পিপের মতো সংগঠনের মধ্যে সেখানে আমরা পাবো 9টি ত্রয়ী অনুনালিকা। আমরা কিন্তু সিলিয়া এবং ফ্ল্যাজেলের মধ্যে আমি দেখেছিলাম এ এবং বি, অর্থাৎ দুটি ছিল, 9টি ছিল, সংগঠনটা হচ্ছে 9টা, অর্থাৎ এ এবং বি করে এভাবে আমরা দেখেছিলাম যে 9টা রয়েছে সেখানে, কিন্তু এখানে দুটো নয়, এখানে 3টে থাকবে, এ বি সি। তাহলে আমি বড় করে আঁকছি, এ হচ্ছে ভেতরের দিকে, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। এইভাবে কিভাবে থাকছে না, এখানে হচ্ছে এ ভেতরের দিকে, এ বি সি, এটা হচ্ছে 1, আবার এ বি সি, এটা হচ্ছে 2। এখানে যে এ বি এবং সি, আবার এ বি এবং সি, এইভাবে এটা 1 2 3 এভাবে ঘুরে তারা এখানে অবস্থান করবে। এবং এই এ সেটা কিন্তু কন্টিনিউ, এখানে এ, বি এখানে বি, সি এখানে সি, অর্থাৎ এখানেও ঠিক একই রকমভাবে এই এ বি সি এইভাবে থাকবে। অর্থাৎ এটা যেহেতু অনুনালিকা, বলছে 9টি ত্রয়ী অনুনালিকা, এটা গোল গোল কোনো বস্তু নয়, ঠিক আছে? তাহলে এ হচ্ছে একটা অনুনালিকা, এই অনুনালিকা, এটা হচ্ছে এ অনুনালিকা, এ এখানে এ, বি অনুনালিকা, এটা হচ্ছে বি, এখানেও বি, এটা হচ্ছে সি অনুনালিকা, এখানেও সি। অনুনালিকা এটা গোল রসগোল্লার মতো বা পান্তোয়ার মতো কোনো জিনিস না। তাহলে এইভাবে যে অনুনালিকা এইভাবে থাকছে, অর্থাৎ এটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 3 4 5 6 7 8 9, এবার 9টি ত্রয়ী অনুনালিকা এই খোলা মুখের যে ড্রামটা রয়েছে, পিপেটা রয়েছে, তাকে ঘিরে রয়েছে। ঠিক একই রকমভাবে এদিকেও রয়েছে, অর্থাৎ এদিকেও 1 2 3 4 5 6 7 8 এবং 9। কিভাবে থাকছে এবার না, পার্শ্ববর্তী, অর্থাৎ এখানে যে এ, তারপরে বি, তারপরে সি, এ বি সি, প্রত্যেকের মধ্যে 13টি করে উপনালিকা রয়েছে, অর্থাৎ এর মধ্যে এখানে 13টা রয়েছে, 1 2 করে এরকমভাবে 13টা উপনালিকা রয়েছে। বি এবং সি এর মধ্যে প্রত্যেকের মধ্যে 10টা করে, অর্থাৎ এখানে 13টা ফুল ফর্মে এখানে 13টা রয়েছে, টিউবুলিন প্রোটিন দিয়ে সেগুলো তৈরি হয়েছে। এই 13টা এর মধ্যে কমপ্লিটলি রয়েছে, বি এবং সি এর মধ্যে 10টা করে রয়েছে, কিন্তু তারা কি করছে, বি 10টা 3টে এর সাথে শেয়ার করছে, অর্থাৎ 3টে নালিকাতে এখানে 10 + 3 হচ্ছে গিয়ে এ থেকে, ফ্রম এ, এর 3টেকে শেয়ার করছে। আবার সি এর মধ্যেও 10টা রয়েছে, সেও কিন্তু +3 সে বি এর কাছ থেকে শেয়ার করছে। এইভাবে তারা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে রয়েছে। এটা হলো একটা সংগঠন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে পাশাপাশি যে রয়েছে এ, এর সাথে সি একটা প্রোটিন যোজক বা লিঙ্কার রয়েছে, এটাকে বলেছে সিএ লিঙ্কার, সি এ লিঙ্কার, লিঙ্কার মানে যোজক, লিঙ্ক করছে, যুক্ত করছে। তাহলে এ এবং সি পরস্পরের সাথে কি হচ্ছে না, এসি লিঙ্কারের সাথে যুক্ত হচ্ছে। আবার ঠিক তার পাশে এসি লিঙ্কার, আবার ঠিক পাশে এসি লিঙ্কার। তাহলে এই যে লিঙ্কারটা, এই লিঙ্কারটা কি হচ্ছে না, এটাকে আটকে রেখেছে, এইভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকে যুক্ত হয়েছে। তাহলে আমি আরেকবার বলছি, আমরা অন্য একটা মডেলে যাব। এই মডেলটাতে কি পেলাম আমরা না, 9টি ত্রয়ী অনুনালিকা রয়েছে এ ভেতর থেকে, এ বি সি, এ 13টি উপনালিকা দিয়ে গঠিত, বি এবং সি প্রত্যেকে 10টি করে উপনালিকা দিয়ে গঠিত। এর 13টি উপনালিকার যখন বি এর সাথে যুক্ত হচ্ছে, তখন বি এর 10টা, এর থেকে 3টে সে শেয়ার করছে।
আবার সি এর মধ্যে রয়েছে 10টা, সে বি এর থেকে 3টাকে শেয়ার করছে। তাহলে এটা হলো একটা মডেল। আমরা নেক্সট এটার আরেকটা সংগঠনে যাব। এটাতে আমরা গেলাম বাইরের দিকটা। এই বাইরের দিকে এখানে শেষ হওয়ার আগে বলবো যে এখানে প্রত্যেকটা অংশে একটা করে বাল্বের মতো স্ফীত অংশ থাকবে। প্রত্যেকটা ত্রয়ী অনুনালিকার অংশ অর্থাৎ এবিসি এর মধ্যে সেখানে কি হচ্ছে না একটা করে স্ফীত অংশ থাকছে। এই স্ফীত অংশটার নাম হচ্ছে গিয়ে স্যাটেলাইট। স্যাটেলাইট বাল্বের মতো স্ফীত অংশ। তাহলে কটা থাকবে না 9টি ত্রয়ী অনুনালিকা, প্রত্যেকটা থেকে একটা করে স্যাটেলাইট তৈরি হয়েছে। তাহলে এদিকে 9টা, এদিকেও 9টা। বোঝা গেল? এদিকেও আমরা 9টা স্যাটেলাইটকে পাবো, এদিকেও আমরা 9টা স্যাটেলাইটকে পাবো। নেক্সট আমরা সাইকেলের চাকা সবাই দেখেছি। সাইকেলের চাকার ঠিক মাঝখানে যে একটা রডের মতো অংশ থাকে সেটার নাম হাব। সাইকেলের দোকানে গিয়ে যদি বলা হয় তখন বলবে যে হাবটা নষ্ট হয়ে গেছে বা হাব, এটাকে হাব নামই বলা হচ্ছে হাব। এই হাব থেকে স্পোক বেরিয়ে সাইকেলের রিমটার সাথে, তাহলে এইটা যদি হাব হয় তাহলে এখান থেকে স্পোকের মতো অংশ বেরিয়ে সাইকেলের রিমের সাথে যুক্ত হয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা এটাকে ব্যাখ্যা করছি এখন কার্ট হুইল মডেল দিয়ে, গরুর গাড়ির চাকা। তো গরুর গাড়ির চাকা হোক বা সাইকেলের চাকা হোক, সেখানে একটা কেন্দ্রীয় দণ্ড থাকবে। এই কেন্দ্রীয় দণ্ডটাকে বলা হচ্ছে হাব। যে কোনো সাইকেলের দোকানে গিয়ে তোমরা যদি জিজ্ঞাসা করো তাহলে বলে দেবে যে এই অংশটার নাম হচ্ছে হাব, HUB হাব। এখান থেকে কি হচ্ছে না স্পোকের মতো অংশ বেরোবে। স্পোক সাইকেলের চাকাতে যেমন স্পোক থাকে ঠিক সেরকম। কটা বেরোবে? 9টা। কেন? এখানে 9টি ত্রয়ী অনুনালিকা রয়েছে। এই স্পোকের মতো অংশটা বেরিয়ে কোথায় যুক্ত হবে? এই যে সিএ লিঙ্কারের সাথে যুক্ত হবে। তাহলে কি হলো? 1 2 3 4 এইভাবে কি হলো না 9টি স্পোকের মতো অংশ কেন্দ্রীয় দণ্ড বা হাব থেকে বেরোলো, বেরিয়ে গিয়ে তারা সিএ লিঙ্কারের সাথে যুক্ত হলো, যুক্ত হয়ে গিয়ে একটা সংগঠন তৈরি করলো। এটি হচ্ছে সেন্ট্রিওলের গঠন। নেক্সট আমরা আসছি কোষের, আমরা অঙ্গাণুগুলিকে নিয়ে আলোচনা করলাম। কোষের বিভিন্ন পর্দা, কোষ পর্দা, কোষ প্রাচীরকে নিয়ে আমরা আলোচনা করলাম। বিভিন্ন অঙ্গাণুগুলোর কাজকে নিয়ে আমরা আলোচনা করলাম। এবার সম্পূর্ণভাবে কোষের এই যে কাজগুলো যে সংগঠিত হচ্ছে তারও একটা নিয়ন্ত্রক রয়েছে, অর্থাৎ যাকে আমরা বলছি কোষের মস্তিষ্ক অর্থাৎ নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হচ্ছে কোষের মস্তিষ্ক। তার কারণ হচ্ছে গিয়ে যে নিউক্লিয়াস কোষের মধ্যে যে যাবতীয় বিপাক্রিয়া বা যাবতীয় কাজকর্ম চলছে সেই কাজকর্মগুলিকে এই নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করছে। যেমন আমাদের শরীরে যাবতীয় যে কাজকর্ম, কিভাবে কি করব, সমস্ত কাজকর্ম বিপাকীয় কাজ থেকে আরম্ভ করে চলন গমন ইত্যাদি বিভিন্ন কাজকর্মগুলো সেগুলো নিয়ন্ত্রণ করছে মস্তিষ্ক। ঠিক নিউক্লিয়াসও তাই, প্রত্যেকটা কোষের মধ্যে এই নিউক্লিয়াস সেই কাজগুলো করে থাকছে। সেই জন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। তো এই নিউক্লিয়াসের সংগঠন আমরা আলোচনা করব। একটা আদর্শ নিউক্লিয়াসকে নিয়ে আমরা দেখছি। তো প্রথমে আসি আমরা নিউক্লিয় পর্দা, অর্থাৎ একটা আদর্শ নিউক্লিয়াসের মধ্যে 4টে প্রধান ভাগ পাবো। নিউক্লিয়ার মেমব্রেন, 2 নম্বর হচ্ছে গিয়ে নিউক্লিওলাস, 3 নম্বর হচ্ছে গিয়ে নিউক্লিওপ্লাজম, 4 নম্বর হচ্ছে গিয়ে ক্রোমাটিন রেটিকুলাম। একটা আদর্শ নিউক্লিয়াসের মধ্যে আমরা এই 4টে ভাগকে পাবো। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস,
নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস এবং ক্রোমাটিন রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। এবার আমি একটা একটা করে আসছি। প্রথমে আসছি নিউক্লিয় পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনের আরেকটা নাম হচ্ছে ক্যারিওথেকা। ক্যারিওথেকা আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ যখন পড়েছিলাম তখন ক্যারিয়ন কথাটার অর্থ ব্যাখ্যা করেছিলাম। ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস, ইউক্যারিওটিক মানে হচ্ছে গিয়ে আদর্শ নিউক্লিয়াস। তাহলে ক্যারিও কথাটা যেখানেই থাকবে সেখানে জানবো যে ইট ইজ রিলেটেড উইথ দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের সাথে সম্পর্কিত। থেকা কথার অর্থ হচ্ছে গিয়ে আবরণ বা প্রাচীর, ওয়াল, থেকা। তো নিউক্লিয় পর্দা এখানে কি হচ্ছে না, এখানে দুটো পর্দা রয়েছে, অর্থাৎ দুটি একক পর্দা দ্বারা আবৃত একটা সংগঠন। এই দুটো একক পর্দার মধ্যে বাইরেরটাকে বলছি আমরা এক্সোক্যারিওথেকা, আর ভেতরটাকে বলবো আমরা এন্ডোক্যারিওথেকা, অর্থাৎ বাইরের পর্দা বা বহিস্থ পর্দা এবং ভেতরের পর্দা, বহিস্থ নিউক্লিয় পর্দা, অন্তঃস্থ নিউক্লিয় পর্দা, এক্সোক্যারিওথেকা, এন্ডোক্যারিওথেকা। দুটো পর্দা খুব ভালো করে আমি দেখিয়েছি এখানে। এবং দুটো পর্দার অন্তর্বর্তী যে স্থান, এটাকে বলেছে পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। পেরি নিউক্লিয়ার সিস্টার্নি বলা হচ্ছে। তাহলে এন্ডোক্যারিওথেকা এবং এক্সোক্যারিওথেকার অন্তর্বর্তী স্থানে যে স্পেসটা থাকবে সেটাকে আমরা বলছি পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। আমরা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট যখন পড়েছিলাম তখনই কিন্তু এই টার্মটাকে আমরা ইউজ করেছিলাম। তখন সেখানে আমরা বলছিলাম পেরি মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, এবং প্লাস্টিডের ক্ষেত্রে আমরা বলেছিলাম পেরি প্লাস্টিডিয়াল স্পেস। কেন না, সেখানেও কিন্তু বহিস্থ একক পর্দা এবং অন্তঃস্থ একক পর্দা, দুটো একক পর্দা দ্বারা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট আবৃত ছিল। যখনই দুটো একক পর্দা থাকবে তাহলে তার মাঝখানে একটা স্পেস থাকবে, ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেটা ছিল আমাদের পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে সেটাকে আমরা বলেছিলাম পেরি প্লাস্টিডিয়াল স্পেস, আর নিউক্লিয়াসের ক্ষেত্রে তখন সেটাকে আমরা বলছি পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। এবার হচ্ছে গিয়ে না, এই পর্দার মধ্যে সেখানে কি থাকছে না, দেখো মাঝখানে মাঝখানে গ্যাপ রয়েছে, এগুলো হচ্ছে নিউক্লিয় ছিদ্র, নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র। এই নিউক্লিয় ছিদ্র এখানে বিভিন্ন জায়গাতে স্থানে 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 সেখানে রয়েছে। তো মোটামুটিভাবে নিউক্লিয় মেমব্রেন বা ক্যারিওথেকার আমরা এখানে একটা গঠন পেলাম। নেক্সট আমরা আসছি নিউক্লিওলাস। নিউক্লিওলাস কোষের মধ্যে যেমন নিউক্লিয়াস কোষের যাবতীয় বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে, যাবতীয় কার্যকলাপকে নিয়ন্ত্রণ করছে, নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াস হচ্ছে কি সেটা ধরনের একটা আরও ঘন গোলাকার বস্তু। সে এবার নিউক্লিয়াসের ভেতরের বিভিন্ন ধরনের কার্যকলাপকে সে নিয়ন্ত্রণ করছে। এই নিউক্লিওলাসের মধ্যে আমরা আবার চারটে অঞ্চলকে পাবো, পোর্শন বা অঞ্চল বা রিজিয়ান। প্রথমটাই হচ্ছে গিয়ে অ্যামরফাস অঞ্চল। বা পোর্শন অর্থাৎ অনিয়তাকার অঞ্চল। অ্যামরফাস পোর্শন, অ্যামরফাস রিজিয়ান বা অনিয়তাকার অঞ্চল।
প্রোটিন দিয়ে তৈরি হয়েছে এরা। 2 নম্বর হচ্ছে গিয়ে সেখানে আমরা পাবো দানাদার অঞ্চল বা গ্র্যানুলার রিজিয়ান, গ্র্যানুলার অঞ্চল। তিন নম্বরে পাবো ফাইব্রিলার অঞ্চল এবং 4 নম্বরে পাবো সেন্ট্রিওলার রিজিয়ান, ক্রোমাটিন রিজিয়ান। অন্ত এবং বহি ক্রোমাটিন অঞ্চল। তাহলে 4টে অংশকে আমরা পাচ্ছি: অ্যামরফাস পোর্শন বা অনিয়তাকার অঞ্চল, গ্র্যানুলার বা দানাদার অংশ, ফাইব্রিলার বা তন্তুময় অঞ্চল এবং অন্ত এবং বহি নিউক্লিয়ার ক্রোমাটিন অঞ্চল। এই 4টে অংশ আমরা নিউক্লিওলাসের মধ্যে পাবো। নেক্সট আমরা আসছি নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস। তো নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস অর্থাৎ নিউক্লিয়াসের যে যাবতীয় সম্পূর্ণ যে অংশটা রয়েছে এটাকে ধাত্রের সাথে তুলনা করা যায়। তারা এইভাবে ছড়িয়ে সম্পূর্ণ নিউক্লিয়াসের ভেতরে তারা ছড়িয়ে রয়েছে। এখানে আমরা ডিএনএ পাবো, আরএনএ এবং বিভিন্ন ধরনের ফসফোপ্রোটিন পাবো, বিভিন্ন ধরনের উৎসেচক পাবো, ঠিক আছে, বিভিন্ন ধরনের খনিজ লবণ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের খনিজ পদার্থগুলিকে সেখানে আমরা পাবো। এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যেই ভেতরের দিকে কী হচ্ছে না, এই ধরনের পেঁচিয়ে কুণ্ডলিত অবস্থায় থাকছে ক্রোমাটিন জালিকা। এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন রেটিকুলাম। ক্রোমাটিন রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। প্রকৃতপক্ষে এরা নিউক্লিওপ্লাজমের মধ্যে এভাবে ভাসমান অবস্থায় থাকে, কুণ্ডলিত অবস্থায় থাকে, পেঁচিয়ে কুণ্ডলিত অবস্থায় থাকছে। এবার যখন কোষ বিভাজন শুরু হবে তার আগে এবং তারপরে এই ক্রোমাটিন জালিকার মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হতে শুরু করে এবং অবশেষে তারা ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমোজোমে পরিণত হওয়ার পরে তারপরে তারা আবার পরবর্তী যে বিভিন্ন কাজকর্ম রয়েছে সেখানে তারা অংশগ্রহণ করে। তো এই ক্রোমাটিন রেটিকুলাম এখানে আমরা আগেও বলেছিলাম সেখানে 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইউক্রোমাটিন, এক নম্বর। 2 নম্বর হচ্ছে কি হেটারোক্রোমাটিন। প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক হচ্ছে কি আদর্শ কোষ। তাহলে কথাটা সবসময় একটা উন্নত কোনো কিছুর সাথে যুক্ত থাকবে। তাহলে ইউক্রোমাটিন হচ্ছে গিয়ে সেই ধরনের ক্রোমাটিন যারা খুব সূক্ষ্ম অবস্থায় থাকবে, যারা স্থির নিউক্লিয়াসে হালকা রঞ্জক ধারণ করবে এবং তারা সক্রিয় জিন বহন করবে, অ্যাক্টিভ জিন, অর্থাৎ যেই জিনটা সক্রিয়, তারা বিভিন্ন কাজগুলো করছে। তো এখানে এই স্থির নিউক্লিয়াসে হালকা রঞ্জক ধারণ করছে এই কথাটা একটু বুঝতে হবে। স্থির নিউক্লিয়াস কাকে বলছে? যেই নিউক্লিয়াসটা কোষ বিভাজনে অংশগ্রহণ করছে না সেটাকে বলা হচ্ছে স্থির নিউক্লিয়াস। অর্থাৎ বিভাজনে অংশগ্রহণ যেই কোষ করছে না বা যেই নিউক্লিয়াস অংশগ্রহণ করছে না তাকে বলা হচ্ছে কি স্থির নিউক্লিয়াস। তাহলে এই স্থির নিউক্লিয়াসে তারা কি হবে, তারা খুব সূক্ষ্ম জালকের মতো পেঁচিয়ে থাকবে, যার ফলে তারা এবং হালকা রং ধারণ করবে। অর্থাৎ আমরা যদি ক্রোমোজোমকে যদি রঞ্জিত না করি, স্টেইনড না করি, তাহলে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাবো না।
কাজেই যখন স্টেনিং করা হবে স্থির নিউক্লিয়াসকে কিছুটা পোর্শন দেখা যাবে তারা হালকা রং ধারণ করছে, সেটা হচ্ছে ইউক্রোমাটিন, যারা সক্রিয় জিন বহন করছে। আর হেটারোক্রোমাটিন হচ্ছে গিয়ে উল্টো, অর্থাৎ তারা স্থির নিউক্লিয়াসে গাঢ় রঞ্জকে রঞ্জিত করবে, তারা অনেক বেশি মোটা হবে এবং তারা কখনোই কিন্তু সক্রিয় জিন পরিবহন করবে না। নেক্সট আমরা আসছি ক্যারিওজোম, অর্থাৎ সম্পূর্ণ নিউক্লিয়াসের মধ্যে যে গোলাকার ক্রোমাটিন পদার্থ, কিছু গোল গোল ক্রোমাটিন পদার্থ দেখতে পাওয়া যায়, এদেরকে বলা হচ্ছে ক্যারিওজোম। এটা গেল নিউক্লিয়াসের একটা ভৌত গঠন। রাসায়নিক গঠনের মধ্যে সেখানে আমরা ডিএনএকে পাবো, আরএনএকে পাবো, অর্থাৎ ডিএনএর মধ্যে আমরা পাবো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আরএনএর মধ্যে পাবো আমরা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিনের পরিবর্তে সেখানে ইউরাসিলকে পাবো। তাছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের খনিজ অংশ সেখানে রয়েছে। তাহলে এখানে আমরা নিউক্লিয়াসের যে সংগঠনটা পড়লাম, সেখানে আমরা পেলাম কি কি? চারটে প্রধান অংশ। একটা হচ্ছে গিয়ে নিউক্লিয় পর্দা, যার দুটো পোর্শন, একটা হচ্ছে এক্সোক্যারিওথেকা, একটা হচ্ছে এন্ডোক্যারিওথেকা। দুটো পর্দার অন্তর্বর্তী স্থানকে আমরা বলছি পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। এটা গেল। তার সাথে কি থাকছে না, নিউক্লিয় ছিদ্র, অর্থাৎ নিউক্লিয়াসের সমস্ত গাত্রের মধ্যে সেখানে অসংখ্য ছিদ্র রয়েছে, যাদেরকে বলছে নিউক্লিয় ছিদ্র। আমরা যখন এন্ডোপ্লাজমীয় জালিকা পড়েছিলাম তখন সেখানে বলেছিলাম যে এন্ডোপ্লাজমীয় জালিকার একটা অংশ নিউক্লিয় পর্দার সাথে যুক্ত, আরেকটা অংশ কোষ পর্দার সাথে যুক্ত। অর্থাৎ কোষের বাইরে থেকে নিউক্লিয়াসের ভেতর পর্যন্ত বিভিন্ন বস্তুর আদান প্রদান এন্ডোপ্লাজমীয় জালিকার সাথে হয়ে থাকে। অর্থাৎ এন্ডোপ্লাজমীয় জালিকা কিন্তু নিউক্লিয় পর্দার সাথেই এইভাবে যুক্ত থাকছে। আর কি না, নিউক্লিয় পর্দার গাত্রে সেখানে আমরা রাইবোজোম দানাকেও পাবো, অর্থাৎ রাইবোজোম দানাও সেখানে যুক্ত থাকে। নেক্সট আমরা পেলাম কি না, নিউক্লিওলাস, তার চারটে অংশ: অনিয়তাকার অঞ্চল, দানাদার অঞ্চল, সূত্রাকার অঞ্চল এবং অন্ত এবং বহি নিউক্লিওডার ক্রোমাটিন অঞ্চল। এই চারটে অংশ আমরা নিউক্লিওলাসের মধ্যে পেয়েছি। নেক্সট হচ্ছে গিয়ে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস, তার মধ্যে আমরা ডিএনএ, আরএনএ, হিস্টোন প্রোটিন, অহিস্টোন প্রোটিন, বিভিন্ন প্রকার খনিজ পদার্থ, উৎসেচক ইত্যাদি এদেরকে পেয়েছি। নেক্সট হচ্ছে গিয়ে ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকা নিউক্লিয়াসের মধ্যে সাধারণভাবে পেঁচিয়ে কুণ্ডলিত অবস্থায় থাকছে এবং যখন তারা থাকছে তখন তাদের মধ্যে স্থির নিউক্লিয়াস যখন হচ্ছে তখন সেখানে আমরা ইউক্রোমাটিনকে পাচ্ছি, অর্থাৎ তারা সেখানে হালকা রঙে রঞ্জিত হচ্ছে, তারা সক্রিয় জিন পরিবহন করছে এবং খুব সূক্ষ্মভাবে তারা অবস্থান করছে। অপরদিকে হেটারোক্রোমাটিন হচ্ছে গিয়ে কি না, তারা অপেক্ষাকৃত মোটা, তারা সক্রিয় জিন পরিবহন করে না এবং তারা গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়। আমাদের কোষ চ্যাপ্টার যেটা ছিল সেই অংশটা আমি আজকে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো।